আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং বিবিএস থার্ড ইয়ারের চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর ইন্স্যুরেন্স কোম্পানি এর ১ নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। অধ্যায়ের প্রয়োজনীয় বেসিক বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখার মানে হলো ক্লাসে আমি যাই আলোচনা করে বোঝাবো সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন, ১ সেকেন্ডও টানা যাবে না। অধ্যায়ের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর ইন্স্যুরেন্স কোম্পানি, বীমা কোম্পানির হিসাব। আমাদের জানতে হবে ইন্স্যুরেন্স অথবা বীমা কি, বীমা কোম্পানি কি, বীমা কোম্পানির হিসাব কি। এক এক করে আমরা জেনে নেই। প্রথমে আমরা জানব ইন্স্যুরেন্স কি অথবা বীমা কি। ভবিষ্যতে ঝুঁকির প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে বীমা বলে। ভবিষ্যতে আর্থিক ঝুঁকির প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে বীমা বলে। অন্যভাবে বলতে পারি, নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে ভবিষ্যতের আর্থিক ঝুঁকির বহনের চুক্তিকে ইন্স্যুরেন্স অথবা বীমা বলে। এখন আরেকটা সংজ্ঞা বলি যে ইন্স্যুরেন্স কোম্পানিটা কি, যে প্রতিষ্ঠান প্রিমিয়াম গ্রহণ করে এবং ভবিষ্যৎ ক্ষতির ঝুঁকি বহন করে ক্ষতিপূরণ প্রদান করে তাকে ইন্স্যুরেন্স কোম্পানি বলে। একটা উদাহরণ দিই। মনে করো আমি একটা মোটরসাইকেল ক্রয় করলাম। তো মোটরসাইকেল যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমি যদি বীমা কোম্পানির কাছে গিয়ে একটা বীমা করি, কোনো এক কারণে ভবিষ্যতে যদি দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনা বাবদ যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে সেই ক্ষয়ক্ষতির টাকাটা বীমা কোম্পানি দিবে। প্রশ্ন হচ্ছে বীমা কোম্পানি দুর্ঘটনার জন্য আপনাকে টাকাটা কেন দিবে? এটার উত্তর হলো এই চুক্তির জন্য বীমা কোম্পানিকে তুমি নির্দিষ্ট সময় পর পর একটা প্রিমিয়াম দিবে। এই যে তুমি প্রিমিয়ামটা চালিয়ে যাচ্ছ, ফলে কোনো এক কারণে ভবিষ্যতে যদি দুর্ঘটনা হয় তাহলে বীমা কোম্পানি তোমাকে সেই ক্ষতিপূরণটা দিবে। আরেকবার সহজ করে বলি, একটা মোটরসাইকেল ক্রয় করলাম, বিভিন্ন ধরনের বীমা আছে। তো দুর্ঘটনার ঝুঁকি বহনের জন্য আর্থিক যে ক্ষয়ক্ষতি হবে এইটা মোকাবেলা করার জন্য আমি বীমা কোম্পানির সাথে চুক্তি করলাম যে তোমাকে প্রতি মাসে আমি ২,০০০ টাকা করে প্রিমিয়াম দিব। যদি কোনো কারণে ভবিষ্যতে দুর্ঘটনা হয়েও যায়, যে ক্ষয়ক্ষতি হবে সেই টাকাটা তুমি আমাকে দিবে। তাহলে আমরা কি বুঝলাম? যে ইন্স্যুরেন্স কোম্পানি অথবা বীমা কোম্পানি এবং গ্রাহকের মধ্যে সম্পর্কটা কি? ইন্স্যুরেন্স কোম্পানি এবং বীমা কোম্পানি গ্রাহকের মধ্যে সম্পর্ক হচ্ছে যে গ্রাহক ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রিমিয়াম দিবে, নির্দিষ্ট সময় পর পর প্রিমিয়াম দিবে। তাহলে এই প্রিমিয়ামটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য আয়। তো বীমা কোম্পানির জন্য তো এটাই আয়, গ্রাহক যে প্রিমিয়াম দিবে। এখন কোনো এক কারণে ভবিষ্যতে দুর্ঘটনাটা হয়ে গেছে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির এখন করণীয় কি? আর্থিক যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে দেওয়া। তখন এই ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেইম করবে বা ক্ষতিপূরণ দিবে। ক্ষতিপূরণ যেটা হয়েছে সেটা পূরণ করে দিবে, এটাকে ক্লেইম বলা হয়। বিষয়টা বোঝাতে পেরেছি? তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম হচ্ছে আয় যেটা গ্রাহক দিয়ে থাকে, ক্লেইম হচ্ছে ব্যয় যেটা ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহককে ক্ষতিপূরণ বাবদ দিয়ে থাকে। যেহেতু বর্তমান অঙ্কের মধ্যে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির হিসাবটা করব, এটার মানে হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানির সম্পদ, ব্যয়, আয়, মালিকানা সত্ত্ব মিলিয়ে আমাদের আয় বিবরণী, তো এটাতে বলা হয় রেভিনিউ অ্যাকাউন্ট, এটা তৈরি করতে হবে। আয় বিবরণী তৈরি করতে হবে প্লাস আমাদের ব্যালেন্স শিট তৈরি করতে হবে। রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে দেখানো হয় আয় এবং ব্যয়, এক কথায় আয় থেকে ব্যয় বিয়োগ করা হয়। তারপর ব্যালেন্স শিটের মধ্যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব দেখানো হয়, যেখানে ব্যালেন্স শিটে অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এই দুইটা টাকাটা কিন্তু সমান হয়। এছাড়াও ইন্স্যুরেন্স কোম্পানির আরও কিছু আয় থাকতে পারে, যেমন ইন্স্যুরেন্স কোম্পানি যদি কোথাও বিনিয়োগ করে যে পরিমাণ আয় হবে সেটাও তো আয়ের মধ্যে পড়ে। তো এক এক করে আমরা অঙ্কের মধ্যে জানব। এই বেসিকটা তো ক্লিয়ার, এটা বুঝতে পারলেই সহজ। অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানি যেটা, তো ব্যাংকের যাবতীয় হিসাব তোমাদের আমি একটা অধ্যায়ের মধ্যে বুঝিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে তো আগেই ধারণা নেওয়াটা প্রয়োজন। আচ্ছা, আমি এখানে আমার মতো করে, এটা হচ্ছে আমার স্টাইল বলে নিতে পারো, একটা ফরম্যাট লিখে নিয়েছি যে রেভিনিউ অ্যাকাউন্ট এরকম হবে।
আর ব্যালেন্স শিটটা এরকম হবে। তো আমরা একটু আলোচনা করে নিই যেখানে কী কী আছে। রেভিনিউ অ্যাকাউন্ট, যেখানে আয় থেকে ব্যয় বিক করা হয়, এদিকে ইনকাম, এদিকে এক্সপেন্ডিচার অথবা ব্যয়সমূহ। তো ইনকামের মধ্যে প্রথমেই যেটা আসে এটা হচ্ছে বিগিনিং ব্যালেন্স। এটা হচ্ছে নিয়ম যে ইন্স্যুরেন্সের প্রারম্ভিক যে ব্যালেন্সটা থাকবে সেটাই এখানে আনতে হয়। তারপর যাবতীয় আয় এখানে আসবে। প্রিমিয়াম, আমরা জানি বীমা কোম্পানির জন্য প্রিমিয়াম হলো আয়। তো প্রিমিয়াম যদি কোনো কারণে বকেয়া থাকে এটা তো তুমি পাবে, তো বকেয়া থাকলে এটা যোগ করতে হবে। আর কোনো কারণে আগামী মাসের বা আগামী বছরের প্রিমিয়ামটা যদি তুমি এখনই পেয়ে যাও, এটা হচ্ছে অগ্রিম বা অ্যাডভান্স। অ্যাডভান্স যেটা পেয়েছো এটা বিক করতে হবে, কারণ চলতি বছরের হিসাব এটা সঠিক থাকতে হবে। বিস্তারিত আর অঙ্কের মধ্যে বোঝাবো। কনসিডারেশন ফর অ্যানুইটিস, বার্ষিক ভাতার বিনিময়ে অর্থ। বার্ষিক ভাতার বিনিময়ে অর্থ এটা বীমা কোম্পানির আয়ের মধ্যে পড়ে। মানে এই যে বীমা কোম্পানি গ্রাহককে বার্ষিক একটা ভাতা দিবে, আর এটার জন্য গ্রাহকরা কিছু কনসিডারেশন করেছেন, সেই ক্ষেত্রে এটা কিন্তু আয়ের মধ্যে পড়ে। ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড, এখন ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড বীমা কোম্পানির মধ্যে কেন আসলো? এটার কারণ হলো যে বীমা কোম্পানি যে তোমার কাছ থেকে প্রিমিয়ামটা নিতেছে, সে তো আর বসে থাকবে না, সে কোথাও বিনিয়োগ করবে। শেয়ারে যদি বিনিয়োগ করে ডিভিডেন্ড পাবে, কোথাও যদি লোন দিয়ে দেয় ইন্টারেস্ট পাবে। তো এটা তো তার জন্য হয়, যদি বকেয়া থেকে যোগ করে নিও। ক্লিয়ার বিষয়টা? এখন ব্যয়ের মধ্যে এখানে ক্লেইমস মানে ক্ষতিপূরণ যেটা বীমা কোম্পানি পরিশোধ করে। তো যেটা পেইড করা হয়েছে এটা তো আসবেই, যেটা বকেয়া আছে এটাও আসবে। অ্যানুইটিস এখানে আসছে, বার্ষিক ভাতা যেটা গ্রাহককে দিয়ে থাকে এটা ব্যয়ের মধ্যে পড়ে। তো ডিভিডেন্ড পেইড, লভ্যাংশ পরিশোধ করলে এটাও বীমা কোম্পানির ব্যয়ের মধ্যে পড়ে। কমিশন যদি দিয়ে, কমিশন যেটা যেটা বীমা কোম্পানি গ্রাহকদের দিয়ে দেয়, ব্যয়ের মধ্যে পড়ে। ম্যানেজমেন্ট ফি, ব্যবস্থাপনা ফি, বকেয়া যদি তাকে যোগ করবেন। সারেন্ডার, সারেন্ডার বলতে যেমন ধরো বীমা পলিসির মধ্যে উল্লেখ আছে বিমাটা চলবে 25 বছর পর্যন্ত, কিন্তু 5 বছর পরে গিয়ে দেখা গেল যে গ্রাহক এই বিমাটা আর চলমান থাকুক এটা চায় না। তো যেই পরিমাণ প্রিমিয়াম দিয়েছে এইটার বিনিময়ে নির্দিষ্ট কিছু অর্থ বীমা কোম্পানি গ্রাহককে ফেরত দেয়, যেটাকে বলা হয় সারেন্ডার। আর যদি বলো সারেন্ডারের বাংলা অর্থ কী, সারেন্ডারের বাংলা অর্থ হচ্ছে পলিসি সমর্পণ বাবদ পরিশোধ। পলিসি সমর্পণ বাবদ পরিশোধ মানে পলিসিটা শেষ করার ফলে যে টাকাটা গ্রাহককে ফেরত দেওয়া হয়। স্থায়ী কোনো সম্পদের অবচয় যদি হয় এটা বিক করবেন। বোনাস পেইড টু পলিসি হোল্ডার, তো পলিসি হোল্ডারকে, পলিসিদারিকে যদি বোনাস পেইড করে তাহলে তো বীমা কোম্পানির কাছ থেকে নগদ চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আয়ের সাথে ব্যয়ের তুলনা করেই কিন্তু ক্লোজিং ব্যালেন্সটি এই জায়গায় চলে আসবে। এটা হচ্ছে আয় নির্ণয় করার ক্ষেত্রে। ব্যালেন্স শিটের ক্ষেত্রে এদিকে সম্পদ, এদিকে লাইবিলিটিস অর্থাৎ দায় মালিকানা সত্ত্ব আসে। মর্গেজ ইন বাংলাদেশ, বাংলাদেশে বন্ধকি ঋণ। এই বীমা কোম্পানি যদি বন্ধকি ঋণ দিয়ে থাকে সেই ক্ষেত্রে তো ইন্টারেস্ট পাবে, আর ঋণ দিয়েছে মানে বিনিয়োগ করেছে, ইন্টারেস্ট যেহেতু আসতেছে, আর এটা থেকে ইন্টারেস্ট আসতেছে, এই জন্য এটা বীমা কোম্পানির জন্য সম্পদ। ফার্নিচার, স্থায়ী সম্পদ থাকলে অবশ্যই বিক্রি করবেন। এজেন্ট ব্যালেন্স, বিভিন্ন এজেন্টের কাছে যদি ব্যালেন্স থাকে, এটা এজেন্ট বলতে বীমা কোম্পানিরই প্রতিনিধি। তো তাদের কাছে যদি ব্যালেন্স থাকে তাহলে তো এটা কোম্পানিরই টাকা, বীমা কোম্পানিরই টাকা, সম্পদের মধ্যে পড়ে। এখানে আছে ফ্রি হোল্ড প্রেমিসেস, নিজস্ব ভবন, এগুলো স্থায়ী সম্পদের মধ্যে পড়ে। লোন অ্যান্ড পলিসি, এটা হচ্ছে পলিসির বিপরীতে ঋণ। পলিসির বিপরীতে ঋণ বলতে বোঝানো হয়েছে কোনো একজন ব্যক্তি বিমা পলিসি করলো, তো ওনার কিছু ঋণ প্রয়োজন, তো বিমা কোম্পানিকে বললো আমাকে কিছু ঋণ দেন, তাহলে গ্রাহককেই ঋণটা দিতেছেন। তো গ্রাহককে যে ঋণটা দিতেছেন এই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট আসবে, তার মানে বিনিয়োগ করা বোঝায়, সুতরাং এটা সম্পদের মধ্যে পড়ে। তো এখানে ইনভেস্টমেন্ট আছে, বিনিয়োগ, ব্যাংক ডিপোজিট, ব্যাংকে যদি আমানত রাখা হয় সম্পদ, ক্যাশ ইন হ্যান্ড, হাতে নগদ সম্পদ। অ্যাকুরেট প্রিমিয়াম, প্রিমিয়াম যদি বকেয়া থাকে এটা কিন্তু ভবিষ্যতে আসবে, সম্পদে পড়ে। অ্যাকুরেট ইন্টারেস্ট, ইন্টারেস্ট বকেয়া থাকলে এটা নগদ ভবিষ্যতে বীমা কোম্পানির কাছে আসবে, এই জন্য এগুলো সম্পদ। দায় মালিকানা সত্ত্বের মধ্যে শেয়ার ক্যাপিটাল আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে এই রেভিনিউ অ্যাকাউন্টের যে ক্লোজিং ব্যালেন্স সেটা। আউটস্ট্যান্ডিং ক্লেইম, আউটস্ট্যান্ডিং ক্লেইম বলতে অর্থাৎ ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে কিন্তু এখনও পেইড করা হয় নাই, তো এটা পেইড করতে হবে, এটা দায়ের মধ্যে পড়ে। এটা দায়ের মধ্যে পড়ে। অ্যাকুরেট ম্যানেজমেন্ট এক্সপেন্স, ব্যবস্থাপনা খরচ যদি বকেয়া থাকে তাহলে এটা দায়।
প্রিমিয়াম রিসিভড ইন অ্যাডভান্স, যে প্রিমিয়ামটা পরের বছর পাওয়ার কথা এটা অগ্রিম পেয়েছি, তো অগ্রিম পেয়েছি এখনও তো সময় যায় নাই, আমি তো এটাকে এখনও দায়বদ্ধ, যতক্ষণ না পরের বছর আসতেছে ততক্ষণ যাবৎ দায়বদ্ধ, এই জন্য এটা দায়ের মধ্যে পড়ে। আচ্ছা, এখন সহজে আমি একটা ম্যাথের সমাধান তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু বেসিকটা বুঝে গেছো, প্রয়োজনে ক্লাসটা 2বার দেখবেন, তো ম্যাথ নিয়ে আর চিন্তার কারণ নাই, ম্যাথ এমনিতে বুঝতে পারবেন। The following trial balance was obtained from the books of Prabhati Insurance Company as at 31st December 2019. এখানে রেওয়ামিল দেওয়া হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি 2019 ডিসেম্বর 31 তারিখে। তো রেওয়ামিল যেহেতু দেওয়া হয়েছে, রেওয়ামিলের দুইটা দিক, একটা ডেবিট একটা ক্রেডিট। আমরা জানি হিসাবের শ্রেণী হলো 5টা: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। ডেবিটে সম্পদ এবং ব্যয় বসে, ক্রেডিটে আয়, দায়, মালিকানা সত্ত্ব বসে। সুতরাং আমরা বুঝতে পারলাম, তাই ডেবিটে যা আছে এটা বীমা কোম্পানির সম্পদ অথবা ব্যয়। এই যে ডেবিটে যা আছে এটাও ডেবিট, যা আছে এটা হচ্ছে সম্পদ অথবা ব্যয়, যে কোনো একটা হবে। আর ক্রেডিটে আয়, দায়, মালিকানা সত্ত্ব হবে, তখন নির্ণয় করাটা কিন্তু আরও সহজ হয়ে গেল। আচ্ছা, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। শেয়ার ক্যাপিটাল, মালিকানা সত্ত্ব। ক্লেইম পেইড, ক্ষতিপূরণ পেইড যেটা করা হয়েছে এটা তো ব্যয়ের মধ্যে পড়ে। বোনাস পেইড টু পলিসি হোল্ডার, তো এটা ব্যয়ের মধ্যে পড়ে, পলিসি হোল্ডারকে যে বোনাস পেইড করা হয়েছে। অ্যানুইটিস, বার্ষিক ভাতা 6,000 টাকা ব্যয়। ডিভিডেন্ড ব্যয়। প্রিমিয়াম এটা, ক্রেডিটে যেটা আছে এটাই। কনসিডারেশন ফর অ্যানুইটিস, ক্রেডিটে আছে এটা এর মধ্যে পড়ে। কমিশন ব্যয়ের মধ্যে পড়ে, ম্যানেজমেন্ট ফি ব্যয়ের মধ্যে পড়ে, মর্টগেজ ইন বাংলাদেশ সম্পদের মধ্যে পড়ে, ডিপিটি আছে যেটা। তো তুমি বন্ধকি ঋণ দিলে তো ইন্টারেস্ট আসবে, সেই ক্ষেত্রে এটা সম্পদের মধ্যে পড়ে। ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড, তো ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড আয়ের মধ্যে পড়ে, ক্রেডিটে আছে। ফার্নিচার সম্পদ, এজেন্ট ব্যালেন্স সম্পদ, সারেন্ডার ব্যয়ের মধ্যে পড়ে, ফ্রি হোল্ড প্রেমিসের সম্পদে পড়ে। লোন অন পলিসি, পলিসির বিপরীতে ঋণ সম্পদের মধ্যে পড়ে। ইনভেস্টমেন্ট সম্পদে পড়ে, ব্যাংক ডিপোজিট সম্পদ, ক্যাশ ইন হ্যান্ড সম্পদ। লাইফ অ্যাসুরেন্স ফান্ড 1 জানুয়ারি 2019, প্রারম্ভিক যে ব্যালেন্সটা এটা রেভিনিউ অ্যাকাউন্টে প্রথমে নিয়ে আসতে হয়, তো এই টাকাটা নিয়ে আসবো। কনসিডারিং দি ফলোয়িং অ্যাডজাস্টমেন্ট, প্রিপেয়ার রেভিনিউ অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন ডেট 31 ডিসেম্বর 2019 অ্যান্ড দি ব্যালেন্স শিট অন দ্যাট ডেট। তো নিচের সমন্বয়গুলো বিবেচনা করে রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর ব্যালেন্স শিটটা তৈরি করতে হবে। সমন্বয় 1 নম্বরে আছে ক্লেইম এডমিটেড বাট নট পেইড টাকা 10,000, যে ক্লেইম স্বীকৃত হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, স্বীকৃত হয়েছে, কিন্তু পেইড করা হয় নাই, তো পেইড করতে হবে। পেইড করা হয় নাই, তো এটা তো অবশ্যই পেইড করতে হবে, এটা ডিউ আছে। এটা আমাদের যে প্রথমে ক্লেইম পেইড আছে যেটা পেইড করতে হবে, এটার সাথে যেটা বকেয়া আছে আমরা যোগ করে দিব। প্রিমিয়াম এক্রুয়েট, অর্থাৎ কোম্পানির আয় বকেয়া আছে 6,000, আয়ের সাথে যোগ হবে আবার যেটা বকেয়া আছে আয়ের টাকা, এটা সম্পদের মধ্যে পড়ে। প্রিমিয়াম রিসিভড ইন অ্যাডভান্স 1,000, যদি অগ্রিম প্রিমিয়াম টাকা রিসিভ করা হয় তখন তো এটা আগামী বছরের টাকা অগ্রিম পেয়েছো, তো বর্তমান বছরের হিসাব থেকে 1,000 কিন্তু বাদ দিতে হবে। আর আগামী বছরের অগ্রিম যেটা এটা আবার দায়ের মধ্যে পড়ে। ম্যানেজমেন্ট এক্সপেন্স এক্রুয়েট, ব্যবস্থাপনা খরচ বকেয়া 600 টাকা আছে। ইন্টারেস্ট আর্ন বাট নট রিসিভ টাকা 12,000, ইন্টারেস্ট উপার্জিত হয়েছে কিন্তু রিসিভড হয় নাই, কিন্তু পাওয়া যাবে, তো এটা আয়ের মধ্যে পড়ে। অবশ্যই এটা আয়ের মধ্যে পড়ে, আমরা আয়ের সাথে যোগ করব এবং সম্পদের মধ্যে পড়ে, কারণ এটা ভবিষ্যতে পাওয়া যাবে। ডেপ্রিসিয়েশন ফার্নিচারের 10%। আচ্ছা, এখন সরাসরি সমাধানে যাচ্ছে। রেভিনিউ অ্যাকাউন্টটা এখন আমরা তৈরি করব। তো যে নিয়মটা আমরা জানি রেভিনিউ অ্যাকাউন্টের তৈরি করার জন্য, ইনকামগুলো এদিকে নিয়ে আসো। তো এক এক করে আমরা দেখে নিই কী কী ইনকাম আছে। ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করো। তো ইনকাম কিন্তু আমরা বুঝতে পারলাম ক্রেডিটেই থাকবে। তাহলে কী কী ইনকাম আছে, নিয়ম হচ্ছে প্রথমে আনতে হবে বিগিনিং ব্যালেন্সটা। এই যে লাইফ অ্যাসুরেন্স ফান্ড 1 জানুয়ারি 2019 43,44,000 বিগিনিং ব্যালেন্সটা আমি নিয়ে আসবো। তাহলে ইনকাম আর কী কী আছে, 1 নম্বরে প্রিমিয়াম আছে 1,90,000, প্রিমিয়াম তো বিমা কোম্পানির আয়। এটার সাথে সমন্বয় আছে যে 6,000 টাকা প্রিমিয়াম বকেয়া, ওকে এটা যোগ করে দাও, আর 1,000 টাকা অগ্রিম বিক করে দাও, বিক করে দিব। আর কী কী প্রিমিয়াম আছে, তো ভালো করে খুঁজলে আমরা এখানে দেখব
কনসিডারেশন ফর অ্যানুইটিজ ক্রেডিটে 12,900, এটা হচ্ছে আয়ের মধ্যে পড়ে। আর কি কি আছে খুঁজে নিতে হবে। ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড আছে ক্রেডিটে 2,80,000। ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড এটার সাথে একটা সমন্বয় দেখেছি যে ইন্টারেস্ট উপার্জিত হয়েছে কিন্তু এখনও রিসিভড হয় নাই, তো এটা তো বকেয়া, অ্যাকুরেট। অ্যাকুরেট মানে বকেয়া, তো ইন্টারেস্টের সাথে এটা যোগ করে নিব এবং এটা সম্পদ হিসাবে যাবে। এর বাইরে আমি কোনো আয় আর দেখতে পাচ্ছি না, এই তথ্যগুলো নিয়েই সমাধানটা করতেছি। তো বিগিনিং ব্যালেন্স যেটা ছিল, বিগিনিং ব্যালেন্স অফ, এটা লিখে নিও, বিগিনিং ব্যালেন্স অফ লাইফ এসুরেন্স, টাকার পরিমাণ 43,000, 43,44,000। প্রিমিয়ামের টাকার পরিমাণ ছিল 1,90,000, এটা আবার একুরেট বকেয়া ছিল 6,000, যোগ করলে হবে এখানে 1,96,000। অ্যাডভান্স ছিল 1,000, যেটা পরবর্তী বছরের অ্যাডভান্স পেয়ে গেছি, তাহলে 1,95,000 আমরা এখানে নিয়ে আসলাম। কনসিডারেশন ফর অ্যানুইটিজ, এটাও তো আয়, সরাসরি এটা নিয়ে আসলাম, টাকার পরিমাণটা ছিল 12,900। ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড, এটার টাকার পরিমাণ 2,80,000 টাকা ছিল, আর একুরেট ছিল 12,000। তো একটা কাজ করি, দুইটাই আমি একসাথে নিয়ে আসলাম, 2,80,000 আর একুরেট 12,000। চাইলে আমি এটা এই করে বিক করে দেখাতে পারতাম। আচ্ছা, এখানে আর কোনো আয় নাই, এখন আমরা দেখি ব্যয় কী কী আছে। ব্যয় কী কী আছে, 1 নম্বরেই তো ক্লেইম পেইড, যেটা ক্ষতিপূরণ বিমা কোম্পানি পেইড করেছে। আবার ক্লেইম এডমিটেড মানে ক্লেম স্বীকৃত হয়েছে, পেইড করা হয় নাই, তো পেইড করতে হবে, তো এটা ডিউ যোগ করে দিব। তারপর বোনাস পেইড টু, এই জায়গায় আছে বোনাস পেইড টু পলিসি হোল্ডার, অবশ্যই এটা ব্যয়। অ্যানুইটিস ব্যয়, ডিভিডেন্ড ব্যয়, লভ্যাংশ পেইড করে দিলে নগদ কিন্তু চলে যায়। কমিশন এটা ব্যয়, তাই তো। ম্যানেজমেন্ট ফি ব্যয়। আর কি কি আছে একটু ভালো করে দেখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে দেখি এই জায়গায় কি আর কোনো কিছু আছে। আচ্ছা, সমন্বয় দেখি, এই যে ম্যানেজমেন্ট এক্সপেন্সটা আবার কিন্তু অ্যাকুরেট, তাহলে ম্যানেজমেন্ট এক্সপেন্স ফি এর সাথে 54,000-এর সাথে এটা যোগ করব। ডেপ্রিসিয়েশন হচ্ছে 10%, তো ডেপ্রিসিয়েশন এটা ফার্নিচার কই, যে ফার্নিচার 15,000-এ 10%, 1,500, এটা আমরা নিয়ে আসবো। আরেকটা আর কি ছিল, সারেন্ডার, হ্যাঁ, পলিসির সমর্পণ বাবদ পরিশোধ, অর্থাৎ কোনো গ্রাহক যদি বিমা কোম্পানির পলিসি বাদ দিতে চায় তাহলে ওই সময় যে টাকাটা পাবে, তো এটাও ব্যয়ের মধ্যে পড়ে, বিমা কোম্পানির ব্যয়ের মধ্যে পড়ে। এটা গ্রাহকের জন্য আয় কিন্তু বিমা কোম্পানির জন্য ব্যয়, আমরা কিন্তু বিমা কোম্পানির হিসাবটা করতেছি। আচ্ছা, আর কি আছে, তো এখানে ভালো করে দেখলাম আর তো নাই, তো যেগুলো চিহ্নিত করছি তোমরা এগুলো মনে রেখো, এক এক করে লিখে নিতেছি। ভালো করে 2বার ক্লাস দেখলেই পারবে। তো ক্লেম যেটা পেইড করা হয়েছে প্রথমে 2,52,000, এটার সাথে সমন্বয়ে যেটা ডিউ ছিল 10,000 তা যোগ করে নিব, এখানে হবে 2,62,000। অ্যানুইটিস এক এক করে সবগুলো ব্যয়ের টাকা শুধু এখানে নিয়ে আসবো অঙ্কটা দেখে, ঠিক আছে, এটা কঠিন কিছু না। অ্যানুইটিস অঙ্কের মধ্যে 6,000, আর মানগুলো আমি ডিরেক্ট বসিয়ে দিচ্ছি, বই থেকে মানগুলো বসিয়ে দিতেছি। ডিভিডেন্ড পেইড ছিল 18,000, কমিশন ছিল 9,000, ম্যানেজমেন্ট ফি ছিল 54,000, আর একুরেট এটা ছিল 600, তাহলে 54,600। সারেন্ডারের টাকার পরিমাণ ছিল 11,000, ডেপ্রিসিয়েশন ফার্নিচার 1500, বোনাস পেইড টু পলিসি হোল্ডার, এটা চাইলে তুমি আগেও লিখতে পারো পরেও লিখতে পারো, অসুবিধা নাই। বোনাস পেইড টু পলিসি হোল্ডার 40,000। এখন করণীয় কি, এখন করণীয় হচ্ছে তুমি আগে আয়ের দিকে টাকাটা যোগ করবে, আয়ের দিকে টাকাটা যোগ করো, টোটাল টাকা যোগ করো, যোগ করলে হবে এখানে 48,43,900। একই টাকা তুমি এই দিকেও লিখে নাও,
লিখে নিলাম। এখন তোমার কাজ হচ্ছে ব্যয়ের দিকে যত টাকা আছে আলাদা একবার যোগ করে দেখো তো কত হয় ক্যালকুলেটারে। তো যোগ করার পর এই টোটাল টাকা থেকে তুমি ওই যোগফলকে, ব্যয়ের যোগফলকে বিয়োগ করো। বিয়োগ করলে ক্লোজিং ব্যালেন্সটা এখানে চলে আসবে 44,41,800। তারপরে ক্লোজিং ব্যালেন্স এট লাইফ অ্যাসুরেন্স ফান্ড লিখতে হবে এটা। ক্লোজিং ব্যালেন্স এট লাইফ ইন্স্যুরেন্স ফান্ড এটা সম্পূর্ণ লিখে দিও সকল অঙ্কের মধ্যে। 44,41,800 টাকা হচ্ছে এটার ক্লোজিং ব্যালেন্স, আয়ের উদ্বৃত্ত যেটা আমরা বলি। আচ্ছা, এখন তো রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, আশা করছি শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। এখন ব্যালেন্স শিটে সম্পদ আসবে এইদিকে, দায় মালিকানা সত্ত্ব আসবে এইদিকে। আমরা একবার দেখি যে কি কি সম্পদ আছে। প্রথমে দেখি সম্পদ কি কি আছে। আচ্ছা, প্রথম থেকে একেবারে দেখো ফার্নিচার আছে 15,000, তো এটার অবশ্যই 10% যেটা এটা কিন্তু বিক করব। এজেন্ট ব্যালেন্স সম্পদ, ফ্রি হোল্ড প্রেমিসেস সম্পদ, লোন অন পলিসির বিনিময়ে যে ঋণ দেওয়া হয়েছে এটা ব্যাখ্যা তো ক্লাসের প্রথমে করেছি। ডেবিটে আছে সম্পদ, ইনভেস্টমেন্ট সম্পদ, ব্যাংক ডিপোজিট সম্পদ, ক্যাশ ইন হ্যান্ড সম্পদ। তারপর এটা তো রেভিনিউ অ্যাকাউন্টে আসে, এই জায়গার মধ্যে এটা আসবে না। আর কি কি, মর্টগেজ ইন বাংলাদেশ এটা সম্পদের মধ্যে পড়ে। আর কি কোনো সম্পদ এখানে আছে? আচ্ছা, এখানে দেখো প্রিমিয়াম এক্রুয়েট, বিমা কোম্পানির জন্য যেটা হয় সেটা যদি বকেয়া থাকে তাহলে এটা সম্পদের মধ্যে পড়ে। ইন্টারেস্ট আর্ন বাট নট রিসিভড, তো আয়ের টাকা ইন্টারেস্ট এটা কিন্তু এখনো রিসিভ করা হয় নাই, তাহলে এটা সম্পদের মধ্যে আসবে। তো এখন পর্যন্ত যতটা পেয়েছি এটা আমরা সম্পদের মধ্যে লিখে নিচ্ছি। মর্টগেজ ইন বাংলাদেশ টাকার পরিমাণ 10,90,000। ফার্নিচার টাকার পরিমাণ ছিল 15,000, এটার অবশ্যই 10% 1,500। ওকে, তাহলে 13,500। এজেন্ট ব্যালেন্স 9,200। ফ্রি হোল্ড প্রেমিসেস 1,70,000। লোন অ্যান্ড পলিসি 4 লক্ষ। ইনভেস্টমেন্ট 29,93,000। ব্যাংক ডিপোজিট 48,000। ক্যাশ ইন হ্যান্ড 11,700। এক্রুয়েড প্রিমিয়াম 6,000। এক্রুয়েড ইন্টারেস্ট 12,000। ওকে, সম্পদ সমূহ যোগ করে নিব এখানে। সম্পদ, দায় মালিকানা সত্ত্ব এটা তো এড হবে। এক্রুয়েড প্রিমিয়াম যেটা বকেয়া ছিল এটা কিন্তু সম্পদ বলেছিলাম। এক্রুয়েড ইন্টারেস্ট যেটা বকেয়া ছিল এটাও সম্পদ। যোগ করলে হবে এখানে 47,53,400। দায় মালিকানা সত্ত্বের অংশটা এখন বসিয়ে দাও। 1 নম্বরে শেয়ার ক্যাপিটাল আছে 3 লক্ষ টাকা, এটা আসবে। আর রেভিনিউ অ্যাকাউন্টে যে ক্লোজিং ব্যালেন্স আছে ওইটা আসবে। যেই পরিমাণ ক্লেইম এখনও পেইড করার কথা পেইড করা হয় না, এটা কিন্তু দায়ের মধ্যে পড়ে, পেইড করতে হবে। বিমা কোম্পানির জন্য এটা দায় 10,000। তারপরে এই যে ম্যানেজমেন্ট এক্সপেন্স বকেয়া আছে 6,000 এক্রুয়েড আছে, তো এটা দায়ের মধ্যে পড়ে আনতে হবে। অগ্রিম যেটা 1,000 টাকা প্রিমিয়াম, আয়ের টাকা অগ্রিম পেয়েছো, এটা কিন্তু পরের বছরের জন্য, চলতি বছরের জন্য এটা দায়, তো এটা দায়ের মধ্যে পড়ে, এটা আনতে হবে। এর বাইরে আর রেওয়া মিলের মধ্যে কোনো দায় নেই, এগুলো নিয়ে আসো। আর উপরে আমরা ক্লোজিং ব্যালেন্স এট লাইফ অ্যাসুরেন্স ফান্ড 44,41,800 এই অংশটাও এখানে বসিয়ে দিব। শেয়ার ক্যাপিটাল প্রথমে 3 লক্ষ। ক্লোজিং ব্যালেন্স রেভিনিউ অ্যাকাউন্টের যেটা ওইটা এখানে নিয়ে আসবো 44,41,800। আউটস্ট্যান্ডিং ক্লেইম যেটা 10,000 এখনো বকেয়া পেইড করা হয় না, এটা বিমা কোম্পানির জন্য দায়। এক্রুয়েড ম্যানেজমেন্ট এক্সপেন্স 600।
প্রিমিয়াম রিসিভড ইন অ্যাডভান্স, আগামী বছরে যেটা আজকে পেয়ে গেলাম। ওকে, এটা যোগ করে দিলে দেখবেন 47,53,400 টাকা হয়ে যাবে। সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব হয়ে গেল। এই যে একটা ক্লাস বুঝতে পেরেছ, প্রয়োজনে 2বার ক্লাস দেখো, 2বার এই ম্যাথের সমাধান করো, পরবর্তী ক্লাসগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।